আমি বিশ্বাস করি ডক্টর ইউনূসের এমন অ্যাকশন বা এমন সিদ্ধান্তে সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই এই খবরটাতে খুশি হবে। রাজনীতিতে বিএনপির সব সম্ভাবনা সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। এর সরল অর্থ বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না। নিজেকে বোকা প্রমাণ করতে পারতো, তাহলে ওনাকে আমি বুদ্ধিমতী বলতাম। আমি কখনো ওনাকে বুদ্ধিমতী বলতে চাই না, কারণ আমার কাছে, আমার দৃষ্টিতে উনি বোকা। আপনি খালি মাইশের বদনাম করেন, আইসে ভালো ভালো কথা বলেন, কি আজকে এরে ধরেন, কাল করে ধরেন, এ কি কইলো ও কি। যেই পরিবার বাংলাদেশিদের মনে করে বেঈমান, যেই পরিবার মনে করে আওয়ামী লীগ ছাড়া সব রাজাকার, তাদেরকে আমরা একযোগে প্রত্যাখ্যান করি। আপা আসবে, আবারও ফিরে আসবে। প্রশ্ন হচ্ছে আপা আসবেন না, উনি বিশ্রামে আছেন, উনি আর ফিরবেন না, উনি ওখানে হল্লিতে থাকবেন, ওনার ফেরার আর কোনো সম্ভাবনা এখানে নাই। হাসিনা ভাবিছে 1971 যেমন করে করেছিল তেমন করে আবার ফিরে আসবে, কিন্তু 1971 আবার করতে হলে দুইটা কন্ডিশন আছে। হাসিনাকে পাকিস্তানের জেলে পাঠাতে হবে, আর ইন্ডিয়াকে সরাসরি সামরিক অভিযান করতে হবে বাংলাদেশে। ইন্ডিয়ার ওই হাডম আছে, বালটা আছে। সবচেয়ে বেশি ঝামেলা করেছে মোদি। আন্দোলন বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। রাজনীতিতে বিএনপির সব সম্ভাবনা সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। এর সরল অর্থ বিএনপি আর ক্ষমতায় আসতে পারবে না, বিএনপি ধ্বংস হয়ে যাবে। দর্শক, মির্জা ফখরুল বিষয়টা টের পেয়েছে। এ কারণে গত এক সপ্তাহ যাবৎ মির্জা ফখরুল প্রচন্ড রকমের হতাশ। তার কথার মধ্যে কোনো জৌলুস নেই, কথার মধ্যে কোনো ভাব নেই। তার কথার মধ্যে আছে হতাশার সুর, তার কথার মধ্যে আছে পিছু হটার সুর। দর্শক, আর জামাতের বক্তব্যে আছে কনফিডেন্স, আত্মবিশ্বাস। জামাত কতটা কনফিডেন্ট? সেলিম উদ্দিনের, শিবিরের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনের একটা বক্তব্য আপনাদেরকে শোনাই। বক্তব্যটা হচ্ছে, দর্শক, সেলিম উদ্দিন বলেছেন যে বিএনপির অবস্থা খারাপ, বিএনপি দুর্বল হয়ে পড়েছে, সামনে আপনারা আরো দুর্বল হয়ে পড়বেন, অতএব পিয়ারের দাবি মেনে নিন, ভবিষ্যতে কাজে আসবে। এর মানে পিয়ার সিস্টেম থাকলে বিএনপি সংসদে সবসময় 30-40টা আসন পাবে, আর পিয়ার সিস্টেম না থাকলে এমন সময় আসবে 10টা আসনও পাবে না। করুণ পরিণতি হবে বিএনপি। বিএনপি এখন গণবিচ্ছিন্ন, জনধিকৃত। বিএনপি হচ্ছে জুলাই বিরোধী শক্তি, বিএনপি হচ্ছে চান্দাবাজের শক্তি, বিএনপি হচ্ছে কোরআন বিরোধী শক্তি, স্বঘোষিত শরিয়া আইন বিরোধী শক্তি, ভারতের দালাল শক্তি। এরা কখনোই ক্ষমতা আসতে পারবে না। রাজনীতিতে বিএনপির যে একটা সম্ভাবনা ছিল সেটা শেষ হয়ে গেছে। মির্জা ফখরুল বলছেন রাজনৈতিক অনৈক্য, দেশ গড়ার বড় সুযোগ নষ্ট হচ্ছে। আসলে দেশ গড়ার সুযোগ, বিএনপি কখনোই দেশ গড়তে যায় না। বিএনপির ইতিহাস হচ্ছে ভোট চুরির ইতিহাস, বিএনপির ইতিহাস হচ্ছে হাওয়া ভবনের ইতিহাস, বিএনপির ইতিহাস হচ্ছে 10%-এর ইতিহাস, জঙ্গিবাদ এবং বোমা হামলার ইতিহাস হচ্ছে বিএনপির ইতিহাস। এটা আপনি অস্বীকার করতে পারবেন না। কি নৃশংসতা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে বড় বড় সন্ত্রাসীরা সব ছিল বিএনপির। পিসি হান্নান থেকে শুরু করে এই যে জাকির খান নারায়ণগঞ্জের, ও কোন দল করে? সরাসরি গয়েশ্বরচন্দ্র রায়ের প্রোটেকশনে এই জাকির খানের মতো সন্ত্রাসী জিয়ার মাজারে শিরক বেদাত করতে আসে। দর্শক দেখেন, বিএনপির নেতারা যেভাবে বিতর্কিত, এই বিতর্ক নিয়ে নতুন বাংলাদেশে ক্ষমতা আসবে এটা অসম্ভব। যেমন সালাউদ্দিন আহমেদ, অভিযোগ কি যে সালামের কেশিয়ার শিলংয়ে রয়ের কাছে ট্রেনিং নিয়েছেন। আসলে গুম হয়েছে কিনা এটা মানুষ বিশ্বাস করে না, না নাটক ছিল। অভিযোগ কি যে কক্সবাজারের বিভিন্ন জায়গায় মানুষের চিংড়ি মাছের ঘের দখল করেছে, মাছের ঘের দখল করেছে সালাউদ্দিন। এখন এই সালাউদ্দিন হচ্ছে বিএনপির ডিফেক্টো লিডার। আপনি কি মনে করেন এরকম বিতর্কিত লোক, যে জুলাই যোদ্ধাদের বলে আওয়ামী ফ্যাসিস্ট, জুলাইকে বলে আবেগ, সেই মানে ওই দলের ডিফেক্টো লিডার এই ধরনের বিতর্কিত লোকদের নিয়ে ক্ষমতা আসতে পারবে? পারবে না। আবার এই সালাউদ্দিনের অনেক মাল ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যের হাতে আছে। নির্বাচন কাছাকাছি আসলে মাল ছেড়ে দিবে এবং জয় বাংলা হয়ে যাবে। মির্জা আব্বাসের ইতিহাস কি, পিনাকি ভট্টাচার্য কি প্রমাণ করে দিয়েছেন? নতুন ভাবে আবার বলতে হবে, ভিডিওটা একটু দেখবেন। যার মুখে গন্ধ তার ভোট বন্ধ। এর মানে মির্জা আব্বাস, এই সালাউদ্দিন, এদের ভোট বন্ধ, এরা জিততে পারবে না, সম্ভাবনা নেই, হাতছাড়া। নিজেকে বোকা প্রমাণ করতে পারতো, তাহলে ওনাকে আমি বুদ্ধিমতী বলতাম। আমি কখনো ওনাকে বুদ্ধিমতী বলতে চাই না, কারণ আমার কাছে, আমার দৃষ্টিতে উনি বোকা। কারণ কি জানেন? উনি যখন দেখলো যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে বিচার ওপেন হয়ে গেছে, আর আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালটা যে কি উনি তো জানে, কারণ এই ট্রাইব্যুনালেই উনি অনেককেই ফাঁসিতে ঝুলাইছে। এর ক্ষমতা সম্বন্ধে ওনার জানা আছে তো, তাই না?
এটা জানার পর যদি উনি একটু বোকা সাজতো, একটুখানি এইটুক বইলা দিত যে দেখেন লাস্ট 36 দিনে বা লাস্ট 20 ডেজে যা কিছু হয়েছে বাংলাদেশে আমি থাকাকালীন, এগুলা ছিল আমার ভুল, আমার মিস্টেক। যেটা জয় বলছে, সজীব জয় বলছে না মিস্টেক, ওই মিস্টেক শব্দটা যদি বলতো, যেটা আমার ভুল ছিল, আমি অন্যদের প্ররোচনায় এই কাজগুলা করছি, এরকম একটা বোকা বোকা কথা যদি বইলা দিত, তাহলে দেখেন ওনার উকিল অন্তত এই বিচার ট্রাইব্যুনালে লড়াই করতে পারতো, তর্ক যুক্তি দাঁড় করাইতে পারতো যে আমার মক্কেল, ইউর অনার, আমার মক্কেল এখন অনুশোচনায় ভুগতেছে। উনি এতটাই বিবেকের ধ্বংসনে আছে যে উনি চুপ হয়ে আছে, দেখেন না উনি কোনো কথা বলে না, এটা বলতে পারতো। যখন থেকে বিচার ট্রাইব্যুনাল আরম্ভ হয়েছে তখন থেকে যদি চুপ হইয়া ওরকম একটা বোকা বোকা কথা বইলা দিত, তাহলে উনার উকিল উনার পক্ষ হইয়া আজকে এই জেরা করতে পারতো, তাই না? কিন্তু উনি তো তা করেন নাই, বরঞ্চ মামলাটাকে আরো সহজ কইরা দিছে। কিভাবে সহজ করছে? উনি বলছিল না আমার বিরুদ্ধে 225টা মামলা হয়েছে, তো তাহলে 225 জনকে হত্যা করার লাইসেন্স পেয়ে গেলাম। বলছে না ভাই, এই ধরনের একটা কথা বলছে। একজন অপরাধী যদি এই ধরনের হুমকি দেয়, অনেক সাক্ষী তো ভাই সাক্ষী দিতে আসবে না, ভয়ে সাক্ষী দিতে আসবে না। আদালতে ওই কথাগুলাই বলা হয়েছে যে সাক্ষীদেরকে উনি ভয় দেখাইতেছে, উনার ভয় শোনানো হয়েছে। উনি আরো বলতেছিল না তোমাদের কি বইলা দিতে হবে, তাদের বাড়িঘর চিনো না, মানে আগুন জ্বালাও, কিছু হাদিয়া দিয়া দাও। আবার এই কথাও বলছে এবার আইসা আমি কোনো উন্নয়ন করুম না, এবার আইসা ময়লা সাফ করুম, ময়লা। তার মানে কি জানেন, আওয়ামী লীগ ছাড়া যেসব দল আছে, বিএনপি, জামাত, এই যে জুলাই গণ অভ্যুত্থানে যারা নাম ছিলেন মাঠে, সবাই অডিও ভিডিও কল বাছাই কইরা এই ময়লাটাই সাফ করতে চায় উনি, এই ময়লাটা সাফ কইরা ফেলাইবো। কত বড় হুমকি চিন্তা করেন। ওই হুমকি গুলাই এখন আদালতে পেশ করছে এবং এটা আমলে নিছে প্রধান বিচারক এবং মহামান্য বিচারক, ওইটা আমলেও নিছে। দেখেন এই আদালতে একটা সাক্ষী, খুব করুণ কাহিনী, আপনারা হয়তো অনেকে শুনছেন, অনেকে জানেন, জানেন না। উনি হলেন পারভিন বেগম। পারভিন বেগমের পেশা ছিল রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কিন্তু পুরুষদের পেশা, আমরা জানি। ইদানিং দেখবেন অনেক মা বোন রাজমিস্ত্রিদের সহকারী হিসাবে কাজ করে। পারভিন বেগম তেমনি একজন রাজমিস্ত্রির সহকারী হিসাবে কাজ করত, ইট বালু সিমেন্ট এগুলা আগায় দিত, অর্থাৎ রাজমিস্ত্রির সহকারী। চিন্তা করেন কত কষ্টের কাজ। সেই কাজ শেষ কইরা এই জুলাই 36 দিনের জুলাই শেষের দিকে উনি যাত্রাবাড়ির রাস্তা পার হইতেছিল। রাস্তা পার হয়ে দেখে শত শত লাশ পইরা রয়েছে, রক্তে রাস্তা ভাইসা গেছে। একটু দূরে দেখে 12-13 বছরের একটি ছেলে, তার গলায় আইডি কার্ড ঝুলতেছে এবং পাশে তার বইপত্র পইরা রয়েছে, বই ব্যাগটা পইরা রয়েছে। ওনার বুকের মধ্যে লাগে, কারণ ওনার একটা সন্তান মারা গেছে ওই বয়সের। উনি দৌড়ে যায় ওই বাচ্চাটাকে কোলে নেয়, দেখে যে তখনও বাচ্চাটা বাইচা আছে। উনি ভাবতেছে তাকে হাসপাতালে নিয়ে যাবে, এর মধ্যেই দেখে কিছু দূরে পুলিশ আবার বন্দুক তাক করছে। উনি চিৎকার করে বলতেছে গুলি করেন না, গুলি করেন না। এর মধ্যে গুলি কইরা দিছে, আর ওই গুলির সাথে সাথে এই বাচ্চাটা ওই পারভিনকে না আঁকড়ায় ধরছে, জড়ায় ধরছে এবং জড়ায় ধইরা না তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করছে। পারভিন এই আদালতে বলতেছিল মানুষ যে কিভাবে মারা যায়, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, সেটা আমি টের পাইছি আমার বুকের মধ্যে, কারণ ওই বাচ্চাটা আমাকে এভাবে শক্ত করে জড়ায় ধরে রাখছিল। তারপর একটা টাইমে ঢইলা পড়ছে, আর পারভিনও তখন তার সাথে সাথে ওই রাস্তায় শুয়ে পড়ে। আর উনি একটুখানি মাথা উঁচু করে দেখার চেষ্টা করছে যে আর কোনো গুলি হবে কিনা বা কে গুলি করতেছে। ওই টাইমে ভাই ঝাঁঝরা, গুলির ঝাঁঝরা আইসা ওই যে স্পিন্টার গুলা উনার মুখে চোখে লাগে, সঙ্গে সঙ্গে উনি অন্ধ হয়ে যায়, আর চোখে কিছু দেখতে পাইতেছিল না। এর মধ্যে বাচ্চাটাকে অনেকক্ষণ ঝাঁকি দিছে, দেখে কোনো নড়ে না। উনি বুঝতে পারতেছিল যে বাচ্চাটা আর নাই পৃথিবীতে। উনি বাচ্চাটাকে রাইখা উনি হামাগুড়ি দিয়া কিছু দূরে যায় চিৎকার করতেছিল। তারপর একজন রিক্সাওয়ালা ভাই উনাকে নিয়ে হাসপাতালে পৌঁছায়। উনি ওনার হাজবেন্ডকে ফোন দেয়, হাজবেন্ড আসে, আর হাসপাতালের ভিতরে তখন ভাই আহত আহত, মৃত্যু যন্ত্রণায় অনেকেই চিৎকার করতেছিল। পারভিন বলতেছিল ওই চিৎকারগুলো আমি নিতে পারতেছিলাম না, আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তখন বিচারক উনাকে জিজ্ঞাসা করছে আপনি কি চান? তা আমি চাই শেখ হাসিনার বিচার, কারণ এই যে পুলিশরা গুলি করছে, এই পুলিশের মা বাপ ছিল শেখ হাসিনা। শেখ হাসিনার অনুমতি ছাড়া এই পুলিশ গুলি করে নাই। আমি ওই শেখ হাসিনার বিচার চাই। উনি আরো একটা কথা বলছে যেটা সবাইকে কাঁদাইছে এখানে, মাননীয় বিচারক দেখেন আমার পেটে এখন একটা সন্তান, আমার 2টা সন্তান বাসায়, আমি অন্ধ, আমি আমার জীবনটা কিভাবে পার করব? কিন্তু আমি আপনাদের কাছে কোনো সাহায্য চাচ্ছি না, আমি চাচ্ছি বিচার। কারণ এই বিচারটা যদি না হয় ভবিষ্যতে একটা জিনিস মার্ক করে দেখেন,
আজকে 2 দিন যাবত কোনো ভালো সংবাদ আছে দেশে, মানে কোনো কনস্ট্রাকটিভ আলোচনা আছে, কোনো কনস্ট্রাকটিভ সংবাদ আছে? যদি টেলিভিশনে যান বা ইউটিউবে যান, কোনো ভালো কোনো খবর নাই। সমস্ত ইউটিউবাররা পুরানা কন্টেন্ট নিয়ে কন্টেন্ট বানাইতেছে। টেলিভিশনেরও কোনো নিউজ দিতে পারে না, কারণ কোনো কিছু ঘটলে তো আপনি নিউজ দিবেন, তাই না? কোনো কিছু তো ঘটতেছে না, সব কিছু এক জায়গায় স্টপ হইয়া ভেতরে ভেতরে একটা কেরাবেরা লেগে গেছে। যেমন আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ, এটা অলরেডি উপদেষ্টা পরিষদে পাশ হয়ে গেছে। এটা একটা কেরাবেরার ব্যাপার, কারণ এটা হইলে অনেকগুলো সমস্যা আছে, অনেকগুলো সমাধানও আছে। তারপরে দেখেন জুলাই সনদ নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু হইল না। এটার কি হবে ভবিষ্যৎ কেউ জানে না। তারপরে মনে করেন শাপলা প্রতিক্রিয়া এনসিপির কি অবস্থা, এটাও কোনো খবর নাই। তারপরে মনে করেন এই যে বিভিন্ন মানব অধিকার সংস্থার থেকে যে সরকারকে বলা হয়েছে আপনারা একটা ইনক্লুসিভ নির্বাচন করেন, তার মানে আওয়ামী লীগকে যোগ দেন এবং জাতীয় পার্টিকে যোগ দেন, দিয়ে সবাই মিলে একটা ইলেকশন করেন। এইটা নিয়ে একটা ঝামেলা, মানে চারিদিকে প্রবলেম, চারিদিকে কেরাবেরা। আমি যদি একটা করে আলোচনা করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আমি ছোট্ট করে যেটা বলতে চাচ্ছি যে আমরা কেউ শান্তিতে নাই। তার কারণ কি জানেন? আমরা আসলে এই আন্দোলনটা মানে বাংলাদেশের জনগণ কেন করছিল? একটা নতুন সরকার, একটা নতুন ভাবে দেশকে চালানো, যেভাবে অতীতের সরকারগুলা দেশ চালাইছে, যেভাবে দুর্নীতি করছে, যেভাবে একলা একতন্ত্র ভাব দেখাইছে, যেভাবে স্বৈর শাসন করছে, যেভাবে আইন আদালত থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত মানুষকে নিগৃহীত করছে, এই জিনিসটার থেকে কিন্তু আমরা মুক্তি পাওয়ার জন্য এই আন্দোলনটা হয়েছিল। যদিও এই আন্দোলনটা কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল, তারপরে কিন্তু বাংলাদেশের আপামর জনগণ, সেটা একদম রিক্সাওয়ালার থেকে শুরু করে দিন মজুর, ছাত্র, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এক্স আর্মি অফিসার, সবাই নাই বাকি ছিল। কেন? যে আমরা আসলে শুধুমাত্র এখন এই কোটা মোটা বুঝি না, আমরা এই স্বৈর শাসক শেখ হাসিনাকে হটাতে চাই এবং দেশে যেন এই ধরনের কোনো স্বৈর শাসক আবার পুনরাবৃত্তি না হইতে পারে, তার জন্য সুন্দর একটা দেশ গঠন করবার জন্য একটা সংস্কার কইরা আমরা নতুন বাংলাদেশ শুরু করতে চাই। যার জন্য ছিল এই সংস্কার বা যার জন্য ছিল এই জুলাই সনদ, তার কোনো খবর নাই। এটা আদৌ হবে কিনা সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস জনগণ এটার সাথে আছে এবং এটা হইতেই হবে। এইটা না হইয়া যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সেটা যত ইনক্লুসিভই হোক আর যেমনি হোক, যদি কোনো সংস্কার না করে নতুন কোনো সরকার আসে, সেই সরকারও টিকতে পারবে না। যা কিন্তু অনেক অন্য আলোচনা, কিন্তু কেরাবেলা যা লাগছে তার প্রমাণ দেখেন। যে আরপিওতে অনেকগুলো সংশোধনী আনা হয়েছে এবং একটা নিয়ে বিএনপির খুব আপত্তি। এটা অবশ্য অনেকে আপত্তি করতেছেন, আপনারা ব্যাপারটাকে কে কিভাবে দেখবেন জানি না, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে ইট ইজ রাইট। যেমন সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে যে কোনো প্রার্থী যদি কোনো দলের সাথে গাঠবন্ধন হয়, সে তার দলের প্রতীক ব্যবহার করবে। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি ধরেন ময়মনসিংহ, আমি ময়মনসিংহের ছেলে, ময়মনসিংহ নিয়ে কথা বলি বেশি। ময়মনসিংহের থেকে বিএনপির সাথে গাঠবন্ধন করে এনসিপির থেকে একজন নমিনেশন পাইল, মিস্টার এক্স। সে এনসিপির থেকে জোটবদ্ধ হয়েছে বিএনপির সাথে, কথা মার্ক করেন। কিন্তু সে বিএনপির মানে ধানের শীষের প্রতীক পাবে না, তাকে এনসিপির যে প্রতীকটা দেওয়া হবে। আর এনসিপি কি প্রতীক দেওয়া হবে এটা নিয়েও কেরাবেরা আছে, আপনারা জানেন। এনসিপিকে সাপলা দেওয়া হচ্ছে না, সেটা একটা দীর্ঘ আলোচনা, সেখানেও গেলাম না। মনে করেন এনসিপিকে সাপ্লাই দেওয়া হয়েছে, সেখানে তাকে সাপলা প্রতিক্রিয়া ময়মনসিংহে ইলেকশন করতে হবে মিস্টার এক্সকে, যদিও সে বিএনপির প্রার্থী এবং বিএনপি কাউকে কোনো প্রার্থিতা দেয় নাই। কারণ বিএনপি যদি প্রার্থিতা দেয় তাহলে সে দিবে ধানের শীষ। কিন্তু যদিও মিস্টার এক্স বিএনপির সাথে এক হইয়া মানে তার দলে যোগ করে সে ওইখান থেকে ইলেকশন করতেছে, কিন্তু সে ধানের শীষ ব্যবহার করতে পারবে না, তাকে ব্যবহার করতে হবে শাপলা। এখন প্রশ্ন হইতেছে, ওইখানে মনে করেন ময়মনসিংহে আরো 6 জন ছিল বিএনপির, 6 জনই আশা করতেছিল যে আমাদেরকে দেওয়া হবে, আমাকে দেওয়া হবে, আমাকে দেওয়া হবে। কিন্তু বিএনপি বললো তোমাদের কাউকে দিব না, আমরা মিস্টার এক্সকে দলে জোটবন্ধন করছি, তাকে তোমরা পাশ করাও। সেই যে 6 জন আছে যারা প্রার্থিতা ছিল ময়মনসিংহে, যারা সারা জীবন বিএনপির জন্য ময়মনসিংহে নিগৃহীত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, জেল কাটছে, পালায় বেড়াইছে, 6 জনের কাউকেই দিল না। এরা কি মানবে তখন? আচ্ছা, ফার্স্ট অফ অল হলো এরা মানবে না। এদের মধ্যে 1-2 জন তখন অন্য প্রতীকের স্বতন্ত্র হিসেবে দাঁড়াবে। এখন মিস্টার এক্স তো শাপলা নিয়ে দাঁড়াইছে, ধানের শীষের কোনো প্রার্থী নাই। তো যে ভোটারটা যাবে সে মনে করেন বিএনপি করছে সারা জীবন, সে কি বিএনপির যে নিবেদিত প্রাণ ছিল ওই শহরের 6 জন, ওর মধ্যে একজন দাঁড়ায় গেছে স্বতন্ত্র হিসেবে কলম নিয়ে, তাকে সবাই চিনে সে বিএনপির, কিন্তু বিএনপি তাকে নমিনেশন দেয় নাই, দিছে মিস্টার এক্সকে শাপলাতে ভোট দেওয়ার জন্য, তাকে পাশ করে না, তাদের সাথে জোট করবে। এখন সাধারণ পাবলিক কি ওই লোকটিকে ভোট দিবে, মিস্টার এক্সকে ভোট দিবে, নাকি সে বিএনপির যে সারা জীবন নিবেদিত প্রাণ শহরের বিভিন্ন সময় বিএনপির ক্রিয়াকর্ম করে বেড়াইছে, সে কলম মার্কায় দাঁড়াইছে, তাকে ভোট দিবে? পাবলিক কিন্তু কলম মার্কাকেই ভোট দিবে। হ্যাঁ, যদি ওইখানে ধানের শীষের কেউ থাকতো তাহলে অন্য আলোচনা ছিল, যেহেতু ধানের শীষ এখানে নাই, তখন ওইখানে কেউ কলম নিয়ে দাঁড়াবে বিএনপির, কেউ হাতি নিয়ে দাঁড়াবে বিএনপির, কেউ ফ্যান নিয়ে দাঁড়াবে বিএনপির, তাদের মধ্যে একটা কম্পিটিশন হইয়া এই যে কলম নিয়ে যে আসছে তার অবস্থা খারাপ। তার মানে বিএনপি ওই একটা সিট হারাইলো, শোনা যাচ্ছে এরকম 20-25টা সিট আছে, এই 20-25টা সিটই কিন্তু বিএনপি আর পাবে না। এর জন্য বিএনপি চাচ্ছে যে আরপিওতে এটা সংশোধনী করা হোক, যে না, কেউ যদি আমাদের সাথে গাঠবন্ধন করে সে আমার দলের প্রতীক ব্যবহার করতে পারবে, যেটা আগে ছিল। যেমন আমরা দেখছি না, আপনার রাশেদ খান মেনন নৌকা দিয়ে পাশ করে আসছে না, সে কি নৌকার লোক, সে কি বলছে কখনো আমি আওয়ামী লীগ করি না, সে তো কমিউনিস্ট পার্টি করে, তাই না, সে তো বাম দলই করে। তো এই সিস্টেমটা উঠাই দিছে, এগুলো কিন্তু সংস্কারের মধ্যেই পড়ে, কিন্তু সংস্কারটাকে পুরোপুরি বহিঃপ্রকাশ না করবার জন্য একটা গ্রুপ লাইগা আছে ভাই। ইউনুস স্যার পড়ে গেছে মহাবিপদে,
সে শ্যাম রাখি না কুল রাখি এমন একটা অবস্থায় উনি পড়ে গেছেন। এখন এক এক দল এক এক রকম চিন্তা ভাবনা করতেছে, জামাত এক ধরনের চিন্তা ভাবনা করতেছে, বিএনপি এক ধরনের চিন্তা ভাবনা করতেছে, আপনার এনসিপি আছে তার শাপলা নিয়ে, এনসিপি আছে সংস্কার নিয়ে, এনসিপি আছে জুলাই সনদ দিয়া, এবং জনগণ আছে জুলাই সনদটাকে পাশ করো। এই সনদ যদি পাশ হয় তাহলে সনদের মধ্যেই সবকিছু আছে, কিভাবে ইলেকশনটা হবে। এখন মূল প্রশ্ন আসতেছে জুলাই সনদ পাশ করার আগেই কি ইলেকশন হবে নাকি জুলাই সনদ ভেস্তে গেল? অনেকেই বলতেছেন জুলাই সনদ ভেস্তে গেছে। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি জুলাই সনদ কখনো ভেস্তে যেতে পারে না। জুলাই সনদ এনসিপির না, জুলাই সনদ বাংলার জনগণের। জুলাই সনদ 18 কোটি মানুষের, যারা এই আন্দোলনে ছিল, যারা চাইছে দেশে একটা সংস্কার আসুক। সেই সংস্কার না করে আপনারা কোথায় আরপিও ঠিক করবেন, কারে কোথায় মনোনয়ন দিবেন, কে কোথায় দাঁড়াবে, ওইগুলো নিয়ে দেশ চাইলে বাংলার মানুষ ক্ষমা করবে না। শিওর থাকেন, মানুষ এখনো কিছু বলতেছে না, মানুষ খালি দেখতেছে। আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন তাদের জন্য একটু তো মন খারাপের খবর এবং কি দুঃসংগত বলা যেতে পারে। গতকালকে শেখ হাসিনার যিনি ভাগ্নি আছেন, যুক্তরাজ্য প্রবাসী বা সেখানে নাগরিক টিউলিপ সিদ্দিকী, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তো তার স্ট্যাটাসের পরপরই আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুক ইতিমধ্যে যে তিনি অসুস্থতার খবর যেটা আসছে। এখন আসলে তিনি প্রকৃতপক্ষে কি অসুস্থ, এর মাঝখানে অনেকগুলো খবর আবার সামনে চলে আসছে যে কেউ কেউ বলছেন শেখ হাসিনা দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন, গোপনে চিকিৎসা নিতেন, এটা তিনি কাউকে বলেন নাই, তিনি আসলে ক্যান্সার আক্রান্ত। আবার কেউ কেউ বলছেন যে না, তিনি আসলে এই মুহূর্তে অনিদ্রা, দুশ্চিন্তা, টেনশন অথবা জুলাই আগস্টে সরকার পরিবর্তনের পরে বা সরকার পরিবর্তনের যে ধাক্কাটা এটা তিনি আসলে নিতে পারেন নাই, সেই কারণে তিনি কিছুটা মানসিকভাবে অসুস্থ। আবার কেউ কেউ বলছেন যে না ভাই, শারীরিকভাবে অসুস্থ, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, বয়স হয়ে গেছে, শীতকাল আসতেছে, তিনি আসলে প্রকৃতপক্ষে কি অসুস্থ আসলে আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করি। প্রথমত শেখ হাসিনার বয়স হয়ে গেছে 78 বছর। আমার দাদি নানি বা আপনার দাদি নানি বা মা যারা আছেন তারা কিন্তু সোজা হয়ে নিজেরা হাঁটতে পারেন না, তাদেরকে কেউ ধৈর্য হাঁটাইতে হয়, চোখে চশমা লাগে বা ভাত অনেক সময় লোকমা দিয়ে খাওয়াই দেওয়া লাগে, হ্যাঁ এরকম কিন্তু অবস্থা। বাট এই বয়সেও শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া তারা দুজন কিন্তু মোটামুটি ভালোই শক্তিশালী আছেন। যেমন বেগম খালেদা জিয়ার বয়স হচ্ছে 80 বছর, ওনার থেকে 2 বছরের ছোট হচ্ছে শেখ হাসিনা 78 বছর। শারীরিকভাবে তিনি কিন্তু যথেষ্ট ফিট আছেন শারীরিকভাবে। এখন অসুস্থতার বিষয় নিয়ে যে বিষয়টা আসছে, প্রথমত শেখ হাসিনা ক্যান্সার আক্রান্ত যেই খবরটা ছড়িয়েছে, দৈনিক ইত্তেফাকে আমি ঘাইটা দেখলাম 2025-এর এই বছরেরই ফেব্রুয়ারিতে ঠিক এমন একটা নিউজ বের হয়েছিল যে শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত আর গোপনে সিঙ্গাপুরে তিনি চিকিৎসা নিচ্ছেন অথবা সিঙ্গাপুর থেকে ডাক্তার এসে তার চিকিৎসা করছে। এটা কিন্তু ভুয়া খবর যে শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত। এটা নিয়ে যারা দেখে মন খারাপ করছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।